ভাই দাঁড়ান 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 দাঁড়ান, এক মিনিট, একটু শোনেন। আপনি যদি এসএসসি, এইচএসসি অথবা জব প্রার্থী হন অথবা অ্যাডমিশন ক্যান্ডিডেট হন, আপনি যেটাই হন, আজকের যে টপিকটা রাইট ফর্ম অফ ভার্ব, এইটা আপনার লাগবেই। ঠিক আছে? আপনার যেটা দরকার সেটা না নিয়ে শুধু রিলস দেখলে কি হবে? আপনি যদি এসএসসি এবং এইচএসসি হয়ে থাকেন, আপনার জন্য তো এগুলো দেখা ফরজ। আপনার রিলস দেখার চাইতে এগুলো দেখা ম্যান্ডেটরি। আপনাকে এগুলোই দেখতে হবে এখন অ্যাজ এ স্টুডেন্ট। আবার আপনি যদি অ্যাডমিশন ক্যান্ডিডেটও হয়ে থাকেন, তাহলে কিন্তু এটা আপনার জন্য ফরজ, বিকজ অ্যাডমিশনে রাইট ফর্ম অফ ভার্ব থেকে প্রশ্ন আসেই, মাস্ট আসে। আর যারা এইচএসসি ক্যান্ডিডেট আছে তাদের জন্য স্পেশালি এটা তো একটা মানে কম্পালসরি একটা বিষয়, তোমাদের কোশ্চিনে এটা কিন্তু ম্যান্ডেটরি থাকবেই। সো এটা যদি কেউ স্কিপ করে যায় তাহলে ইংলিশ গ্রামারটাই তার স্কিপ করা হয়ে গেল, বিকজ এইটার ভিতরে ইংলিশ গ্রামারের প্রত্যেকটা টপিক ইনভলভ। সো ওই কারণে এই জিনিসটা অনেকে স্কিপ করে যেতে চায়। বাট রাইট ফর্ম অফ ভার্ব যদি আমরা একটু সিস্টেমেটিক্যালি শিখি, একটু টেকনিকে যদি শেখার চেষ্টা করি, তাহলে কিন্তু অতি সহজে রাইট ফর্ম অফ ভার্বটা আমরা করতে পারি। ঠিক আছে? আপনি যদি শিখতে চান তাহলে আপনাকে অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আপনার প্র্যাকটিসের উপরেই রাইট ফর্ম অফ ভার্ব কিন্তু আয়ত্তে চলে আসবে। ঠিক আছে? আর এই টপিকটা আমি আগেই বললাম যে এইচএসসি পরীক্ষার্থী যারা আছে তাদের কিন্তু কোশ্চিনে মাস্ট থাকবে। সো এই টপিকটা দেখতে হবে। তো দেখেন আপনি কিভাবে একদম টেকনিক্যালি রাইট ফর্ম অফ ভার্ব করতে পারবেন, রুলস ছাড়াই আপনি কিভাবে করতে পারবেন, বিষয়টা আমি একটু বোঝানোর চেষ্টা করি। তো এখানে বলা হয়েছে রাইট ফর্ম অফ ভার্ব। তো সাম টেকনিক্স ফর অ্যান্সারিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব, একটু আমরা টেকনিকগুলো দেখবো কি কি টেকনিক দেওয়া আছে। আপনি যদি এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকেন, প্রথমে যে কাজটা আপনার করতে হবে, প্রথমে আপনার যে প্যাসেজ দেওয়া থাকবে পুরো প্যাসেজটা আপনার পড়ে নিতে হবে, এবং সেই প্যাসেজের কি কনটেক্সটটা আছে সেই কনটেক্সটটা আপনার বোঝার চেষ্টা করতে হবে। কনটেক্সটের কথা কেন বললাম? রাইট ফর্ম অফ ভার্ব করতে গেলে ওখানে অনেক স্টোরি থাকে, অনেক গল্প থাকে, অনেক নিত্যনৈমিত্তিক ব্যাপার থাকে, অনেক সায়েন্টিফিক ব্যাপার থাকে। তো এখানে যদি এই কনটেক্সটের ভিতরে হিস্টোরিক্যাল কোনো কিছু থাকে তাহলে বুঝবেন সেটার পুরো প্যাসেজটা পাস্ট টেন্সে হবে। আর এই কনটেক্সট পড়ে যদি আপনি বুঝতে পারেন যে এটা প্রেজেন্ট কোনো কনটেক্সটে বলছে, তাহলে পুরো প্যাসেজটা প্রেজেন্ট টেন্সে হবে। সেক্ষেত্রে অ্যাক্টিভ প্যাসিভের ব্যাপারটা থাকতে পারে, সেটা আলাদা জিনিস। তো দেখেন এখানে যে জিনিসটা আবার করতে হবে, আপনাকে টেন্স আইডেন্টিফিকেশন করতে হবে। আপনি যখন কনটেক্সট বোঝার চেষ্টা করবেন, আপনার কিন্তু টেন্স আইডেন্টিফিকেশন অলরেডি হয়ে যাবে। ঠিক আছে? আর তারপরে যে কাজটা করতে হবে, আপনাকে ভয়েসে অবশ্যই ক্লিয়ার ধারণা রাখতে হবে, কারণ আমি বলছি এই কনটেক্সটের ভিতরে অ্যাক্টিভ টেন্সও অ্যাক্টিভ ভয়েসও থাকতে পারে, প্যাসিভ ভয়েসও থাকতে পারে। সেক্ষেত্রে আপনাকে যদি ভয়েসের আপনার যদি ক্লিয়ার কনসেপ্ট থাকে, আপনি কিন্তু সহজে রাইট ফর্ম অফ ভার্ব করতে পারবেন। এখন আরেকটা জিনিস যেটা থাকতে হবে আপনার 4 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে কন্ডিশনাল। তো কন্ডিশনাল সম্পর্কে আপনার একটা ধারণা রাখতে হবে। কন্ডিশনাল কি? কন্ডিশনাল হচ্ছে শর্তমূলক বাক্য। এটা জিরো কন্ডিশন থেকে আরো 3টা কন্ডিশন আছে। তো এই প্রথম, সেকেন্ড এবং থার্ড কন্ডিশন, এই প্রত্যেকটা কন্ডিশন সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে, বিকজ সেখানে একটা ভার্বের ফর্মের একটা ব্যাপার আছে। সো এই জিনিসটা আপনাকে অবশ্যই ধারণা রাখতে হবে। আর একটা বিষয় হচ্ছে সাবজেক্ট বা বিষয় বস্তুবাচক হলে সেখানে প্যাসিভ ভয়েস করতে হবে। সাপোজ আপনি ভয়েসের কোনো রুলসই জানেন না, রাইট? তাহলে আপনি টেকনিক্যালি কিভাবে করবেন? টেকনিক্যালি করার নিয়ম হলো, সেই সেন্টেন্স যদি থাকে, একটা সেন্টেন্স যদি থাকে, সেই সেন্টেন্সের এই সাবজেক্টটা যদি বস্তুবাচক হয়, তাহলে যে মেইন ভার্বটা থাকবে সেটা অবশ্যই প্যাসিভে হবে। আপনি প্যাসিভে, চোখ বন্ধ করে প্যাসিভে করে দিবেন। ঠিক আছে? আর আরেকটা জিনিস হচ্ছে, এই সাবজেক্টটা যদি কি হয়, প্রাণীবাচক হয়, তাহলে প্রাণীবাচক হলে অ্যাক্টিভে হবে। আর বস্তুবাচক যেগুলো সেগুলো প্যাসিভ। কেন? বস্তুর কোনো কাজ বা কোনো বিষয় সেগুলো তো নিজে নিজে হয় না, সেগুলো কোনো একটা ব্যক্তি করে। সো ওই কারণে এগুলো প্যাসিভ। আর যেহেতু ব্যক্তি নিজেই কোনো কাজ করতে পারে, সো এই জিনিসগুলো অ্যাক্টিভে হয়। তবে কিছু ব্যতিক্রম থাকতে পারে, যেমন কি বললো যে পুলিশ চোরকে ধরলো, বা চোর পুলিশ কর্তৃক কি হলো, ধরা হলো। তো ওটা একটু এক্সেপশনাল থাকতেই পারে, বাট ম্যাক্সিমাম টাইম হচ্ছে প্রাণীবাচক জিনিসগুলো অ্যাক্টিভে আপনাকে করতে হবে। আর একটা জিনিস হচ্ছে 7 নম্বর পয়েন্ট একটু খেয়াল করেন, এটাও রাইট ফর্ম অফ ভার্বের একটা বিগেস্ট টেকনিক। সেটা হচ্ছে যে একটি ফাইনাইট ভার্বের পর যদি অন্য একটা ফাইনাইট ভার্ব চলে আসে, তাহলে সেটার সাথে আপনাকে অবশ্যই আইএনজি করতে হবে। ঠিক আছে? আর 8 নম্বর পয়েন্টটা হচ্ছে, এটা সবাই জানেন যে প্রিপজিশনের পরে যদি কোনো ভার্ব আসে, সেই ভার্বটা আপনাকে আইএনজি করতে হবে, সেই ভার্বটা কিন্তু মাস্ট আইএনজি করতে হবে। আর আরেকটা ব্যাপার 9 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে একদম কমন রুলস, ইউনিভার্সাল রুলস। সেটা হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় বা সিঙ্গুলার হয়, তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা প্লুরাল হবে।
এই কয়েকটা পয়েন্ট যদি আপনি মাথায় রেখে রাইট ফর্ম অফ ভার্ব করতে পারেন এবং বেশি বেশি প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনি রাইট ফর্ম অফ ভার্বে দক্ষ হতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাকে টেন্স এবং ভয়েসে অবশ্যই একটু বেশি পারদর্শী হতে হবে, সাথে কন্ডিশনালটা মাথায় রাখতে হবে রেখে। আর যদি আপনি রুলস যদি মনে না থাকে, সেক্ষেত্রে আপনাকে তো বললাম যে বস্তুবাচক কোনো কিছু যদি সাবজেক্টের জায়গায় চলে আসে, আপনি মেইন ভার্বটাকে প্যাসিভ করে দিবেন। ঠিক আছে? তো ধন্যবাদ, আজকের ক্লাসটা এই পর্যন্ত। এগুলো একটু দেখেন এবং প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ এইচএসসি রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে কোনো সমস্যা থাকবে না। এবং এরপরে আমরা রাইট ফর্ম অফ ভার্বের কিছু প্র্যাকটিস ক্লাস নিয়ে আসবো এইচএসসি। তো সেগুলো যদি আপনি দেখেন, তাহলে আপনার রাইট ফর্ম অফ ভার্ব ইনশাল্লাহ একদম সলভ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।